আমি একটা কথা, এই একটা বিষয় চর্চা করে রেখে দেবো। ওয়াকাফ সংশোধনী আইন পার্লামেন্টে পাশ হয়েছে, পার্লামেন্টের উভয় কক্ষে পাশ হয়েছিল। সেটাকে রোধ করার জন্য রাস্তা কোথায়? সুপ্রিম কোর্ট, তাই তো? আমি ভাঙড়ের বিধায়ক, তো আমি ভাঙড়ের বিধায়ক হিসাবে সারা রাজ্যের বিধায়কের কাজ করছি কি করছি না? আমি সুপ্রিম কোর্টে ছুটে চলে গেলাম। আমার মাইনে কত? 1,21,000 টাকা। সুপ্রিম কোর্টে ছুটে গিয়ে সুপ্রিম কোর্টে কম করে মামলা করতে কত খরচ লাগে জানেন তো আপনারা? আমি সে বিষয়ে যাচ্ছি না। আমি সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করলাম। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন, আপনার এমপির কাছ থেকে আপনি আশা করেন একটা মামলা করুক? এই বলেন, আপনার এমপি মামলা করেছে? আজকের পর থেকে যদি কোনো সময় এসে কেউ কথা বলে, এমপির হয়ে যদি কেউ চাটুকারিতা করে, এমপির হয়ে যদি ওকালতি করে, একথা উত্তর দেবেন এমপি দিল্লি যাচ্ছে, দিল্লি আসছে, ওখান থেকে না হলে 1 মাসের মাইনে মা সুপ্রিম কোর্টে দিয়ে মামলা করতে পারতো। 1 মাসের মাইনের টাকাটা সুপ্রিম কোর্টে দিয়ে দিতে পারতো। বারাসাতের সংখ্যালঘু মুসলমানের ভোট না পেলে এমপির সিটে বসতে পারতো না। এখানকার সংখ্যালঘু মুসলমানরা যদি এখানে উনি ভদ্র মহিলাকে যদি না ভোট দিত, মাসে তার 5 লাখ টাকার মাইনেও পেত না, এমপি সিটও তার নাম থাকতো না। তাহলে এখানকার মানুষের ভোটকে সম্মান দেওয়ার জন্য, সংখ্যালঘুদের রেকগনাইজ করার জন্য, সংবিধান বহির্ভূত যে আপনার সংশোধনীগুলো হয়েছে সেটাকে আটকানোর জন্য আপনার এমপি কি সুপ্রিম কোর্টে মামলা করেছে? এই আওয়াজ দেন। আজকের পর থেকে জবাব দেবেন তো নাকি? এমপি কে প্রশ্ন করবেন তো আপনারা যে আমার বিপদে আপনি কি আমার সাথ দিয়েছিলেন? আমার বিপদে আপনি কি সাথ দিয়েছিলেন? যখন মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান তথা ওয়াকফ সম্পত্তি কেড়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছিল বিজেপি, সেই সময় আমরা ভেবেছিলাম আমাদের এমপি নওশাদ ভাইজান যেমন ভাঙড়ের বিধায়কে রাজ্যের মানুষের জন্য, ওয়াকফকে বাঁচানোর জন্য মামলা করেছে, আমাদের এমপিরও মামলা করা দরকার ছিল। সুতরাং তিনি দিল্লিতে গিয়েছেন আর দিল্লিতে এসেছেন, মামলা করেনি। তাই আগামী দিন আসছে, বুঝিয়ে দেব। 2029-এ তো বোঝাবো, তার আগে 2026 আসছে। ওই এমপির দলের যদি কেউ ভোট চাইতে আসে তাদেরকে বুঝিয়ে দেব যে আমরা লোকসভা নির্বাচনে এমপিকে ভোট দিয়ে পাঠালাম দিল্লিতে, আমাদের জন্য মামলা যখন করেনি, পশ্চিম বাংলার আইনসভায় তোমাদের পক্ষ থেকে যাওয়ার দরকার নাই। এবার আমরা খামচিহ্নকে আইনসভায় পাঠাবো, আইনসভায় লড়াই করবে, হবে তো নাকি? আর যে তারা বিশেষ করে যারা মুসলিম সম্প্রদায়ের, যে সমস্ত মুসলিম সম্প্রদায়ের তৃণমূলের নেতারা আছে যারা বেশি বকে, তাদেরকে বলবেন এই ভাই একটু বকা চুপ করো। কেন? কেন? তোমার দাদুর কবরটা যে এখনো ঠিক আছে, তোমার নানির কবরটা, তোমার বাপের কবরের ওপরে এখনো যে মদের ফ্যাক্টরি হয়নি, এটা যে আটকে রেখেছে কার জন্য জানো? আব্বাস সিদ্দিকী ভাইজানের জন্য, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জন্য, বিশ্বজিৎ মাইতিদের জন্য। এটা বলতে পারবেন তো? আপনারা জানেন আমি সুপ্রিম কোর্টে গিয়েছি, খামচিহ্ন নিয়ে আমি বিধানসভায় গিয়েছি। দাঁড়াও না বাবু, খামচিহ্ন থেকে জিতে আমি আইনসভার মধ্যে গিয়েছি। আমি সেখান থেকে ছুটে দিল্লিতে গিয়েছি। এটা রাজ্য সরকারের মমতা ব্যানার্জির করা দরকার ছিল, সে কাজটা আমি করেছি। সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছি। আপনার বাপ দাদু যে আমাদের নামে উৎপাটান কথা বলবে, তাদেরকে বলবেন আপনার বাপ দাদুর কবরটা যে এখনো সুরক্ষিত আছে, এটা কোনো মমতা ব্যানার্জি আর এই এমপির নামটা কি, কাকলি ম্যাডামের নয়, জন্য নয়, অভিষেক ব্যানার্জির জন্য নয়, এই পার্থ ভৌমিকের জন্য নয়, তোর বাপ, আপনার বাপ দাদুর কবরটা যে এটা কোনো ঠিক আছে, ওটা নওশাদ সিদ্দিকীর জন্য, বিশ্বজিৎ মাইতিদের জন্য। বলতে পারবেন তো নাকি? আজকে হাত তুলে দেখান তো যারা আমি উত্তর দেবেন, উত্তর দেবেন তো নাকি ভাইরা? যে কবরস্থানটা এখনো ঠিক আছে, ওটা কার জন্য? নওশাদ সিদ্দিকীর জন্য, বিশ্বজিৎ মাইতিদের জন্য, তাপস ব্যানার্জিদের জন্য, কুতুব ভাইদের জন্য। তাই বন্ধুগণ, এটা মাথায় থাকবে তো নাকি? 2026 আসছে, নোটিফিকেশন হবে, বাড়ির দরজায় লিখে দিতে হবে। ওয়াকফ সম্পত্তি যখন বাঁচানোর জন্য কথা বলেছিলাম, দিল্লি যাওয়ার কথা বলেছেন, ভোট আসছে, দিল্লিতে গিয়ে ভোটটা চান, হবে তো?
তৃণমূল আমাদের সাথে কোনো বিষয় পেরে উঠতে পারছে না। এবার বললে আপনি যদি প্রশ্ন করেন বিজেপি কেন কিছু বলছে না, বিজেপিকে তো ভোট দেবোই না, বলবো কি এই কে বিজেপিকে ভোট দিয়েছে এখানে কেউ আছে? দিনই আর দেবো না, ও তো পচা, আমরা ভালো করেই জানি। তৃণমূলকে আটকালে বিজেপি এমনি আটকে যাবে। 2011 সালের আগে বিজেপি বলে কিছু ছিল? 2011-র পরে বিজেপি বলে দেখতে পেলাম। তা আমরা 2011 সালের আগে তৃণমূল ছিল না, বিজেপিও ছিল না। তো এখন 2026-এর পরে তৃণমূলও থাকবে না, অটোমেটিক্যালি বিজেপিও চলে যাবে, থাকবে না। 2 আর 2 4 হয় ভাই, 2 আর 2 6 হয় না। তাই বন্ধুগণ, আমাদের সাথে ওরা পেরে উঠতে পারছে না, একটা মিথ্যাচার করছে। কি বলছে? কি বলছে? আইএসএফ প্রার্থী দিলে ভোট কাটলে নাকি বিজেপির সুবিধা হবে, কথা বলছে। তো এর উত্তরটা ওষুধ আজকে দিতে চাই, আপনারা শুনতে ইচ্ছুক? যারা শুনতে চান একটা হাত তুলুন তো। আপনারা শুনতে চান? এর ওষুধটা দিতে চাই, একটু শুনতে চান তো আপনারা? একটা এগ্রিমেন্ট হবে, এগ্রিমেন্টে পীরজাদা আব্বাস সিদ্দিকী আমাদের বড় ভাইজান সই করবে, তৃণমূল দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি সই করবে। এগ্রিমেন্টে কি লেখা থাকবে? আব্বাস ভাইজান লিখবে কি, আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে, যদি ভোট কেটে বিজেপি আসে, তৃণমূল যা শাস্তি দেবে আইএসএফ মাথা পেতে মেনে নেবে। ওই এগ্রিমেন্টের পাশে মমতা ব্যানার্জিকে লিখে সই করতে হবে, তৃণমূল যেখানে যেখানে প্রার্থী দেবে, ওখানে যদি বিজেপি আসে, আইএসএফ যা শাস্তি দেবে তৃণমূলকে কিন্তু মাথা পেতে মেনে নিতে হবে। অসুবিধা আছে? আমরা বিজেপিকে আটকানোর জন্য সই করতে রাজি আছি। মমতা ব্যানার্জিরা, কাকুলিদিরা, রথিন বাবুরা যদি সত্যিকারের বিজেপিকে আটকাতে চান, চলে আসুন, এগ্রিমেন্টে সই করুন, আমরা সকলে মিলে বিজেপিকে আটকাবো। তখন দুধকে দুধ, পানিকে পানি হয়ে যাবে। আমি তো কারো কাছে টিকি বিক্রি করে রাখিনি, আমি কারো কাছে আমার টুপিটাকে বিক্রি করে রাখিনি, আমার মাথাটাকে বিক্রি করিনি। সুতরাং যে আমাকে বিজেপিকে আটকানোর জন্য আমাকে কোনো লড়াই করতে হবে। তৃণমূল বরঞ্চ তৃণমূল এগ্রিমেন্টে আসবে না, কারণ তৃণমূল ভালো করে জানে বিজেপিকে আটকানোর জন্য হইচই করলে, সকালে এগ্রিমেন্ট পেপারে সই করলে, সন্ধ্যেবেলা ভাইপোদাকে তিহার জেলের ভাত খাইয়ে দেবে। উনি ওনার ভাইপোদাকে তিহার জেলের ভাত খাওয়ানো থেকে বাঁচানোর জন্য বকলমে বিজেপিকে পশ্চিমবাংলায় জায়গা করে দিচ্ছে। তাই বন্ধুগণ, আমি আপনাদের একথাই বলবো, চলে এগিয়ে আসুন। কে হিন্দু কে মুসলমান দেখার প্রয়োজন নাই। পশ্চিম বাংলায় 2012 থেকে 2024 25,000 স্কুল বন্ধ হয়ে গিয়েছে। শুধু মুসলমানের ছেলে ক্ষতিগ্রস্ত হচ্ছে, শুধু হিন্দুর ছেলে ক্ষতিগ্রস্ত হচ্ছে? হিন্দু মুসলমানের ছেলে নয়, গরিব মানুষের ছেলেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আমাদের আগিয়ে আসতে হবে, গরিব মানুষকে বাঁচাতে হবে। গরিব মানুষকে না বাঁচালে সমাজ আর বাঁচবে না, রাজ্য আর থাকবে না। তাই আপনাকে আমাকে কে হিন্দু কে মুসলমান দেখার প্রয়োজন নাই। ধর্মস্থানে ধর্ম করবে, যে যার মতো মানবে। আর্টিকেল 26 এমনি বলে দিয়েছে, ওতে ভয়ের কোনো কারণ নাই। কিন্তু আপনাকে আমাকে আপনার অধিকার যদি নিশ্চিত করতে চান, তাহলে জাত ধর্মের ঊর্ধ্বে গিয়ে মানুষের জন্য লড়াই করতে হবে। আর এই রাজনৈতিক কারবারিরা কে কত বড় হিন্দু, কে কত বড় মুসলমান, এই ফাঁদে তারা ফেলে দিয়েছে। কিন্তু একটা কথা বলুন, 2014 সালের পরে হিন্দু ভাইকেও মাঠে গিয়ে খাজনা করলে তার সংসার চলবে না, আর 2011 সালের পরে মুসলমানও যদি না খেতে, তার সংসার চলবে না। মোদী আসার পরে বা মমতা আসার পরে বুকে হাত দিয়ে একজন হিন্দু একজন মুসলমান বলুন, ব্যক্তিগত লাভ হয়েছে? একটা লাভ হয়েছে, ওই হিন্দু ওই মুসলমানগুলো যারা তোলাবাজ, যারা কাটমানি খোর, যারা 2 নম্বরই অবৈধ টাকা ইনকাম করে, তাদের লাভ হয়েছে। কিন্তু হিন্দু মুসলমান সহজ সরল ধর্মপ্রাণ মানুষের লাভ হয়নি। তাই বলবো, এদের চক্রে পা দেবেন না, সম্প্রীতির ঐক্যের সাথে থাকবেন। আমরা ঐক্যবদ্ধ না থাকতে পারলে কি হবে? আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না। ইতিহাসের পাতায় ঠাঁই হয়ে আছে এনফিল্ড রাইফেলের কথা, আপনাদের মনে আছে? এনফিল্ড রাইফেলের কথা কি ছিল? যে ওই যে টোটা কার্তুজ দাঁতে কেটে বন্দুকে দিয়ে গুলি চালাতে হবে। কাদের বিরুদ্ধে? বিজেপির বিরুদ্ধে, ব্রিটিশদের বিরুদ্ধে। আমাদের যোদ্ধারা, স্বাধীনতা সংগ্রামীরা, হিন্দু মুসলমান নির্বিশেষে
যখন ব্রিটিশদের বিরুদ্ধে বন্দুক তুলে নিচ্ছিল, ব্রিটিশরা সুকৌশলে কিছু তখন দালাল পুষে রেখেছিল, সেই দালালদের মাধ্যমে মানুষের মনে ছড়িয়ে দিয়েছিল, একটা প্রোপাগান্ডা চালিয়েছিল যে অ্যান্টি রাইফেল অর্থাৎ ওই কার্তুজটা যারা দাঁতে কেটে বন্দুকে ঢুকাবে গরু আর শুকরের মিশ্রিত চর্বি দ্বারা তৈরি। ফলে কি হয়েছে, শুধু শুকরও বলেনি বা শুধু গরুও বলেনি। কেন গরু শুকর বলেছে? শুকর হলে মুসলমানরা নাক ছিটকাবে, গরু হলে আমার হিন্দুরা নাক ছিটকাবে। সেই জন্য প্ল্যান করে যাতে স্বাধীনতা সংগ্রামীরা গুলি আর না চালাতে পারে, দাঁতে না কাটতে পারে, প্ল্যান করে বলা হয়েছিল কি গরু শুকরের চর্বি মিশ্রিত কার্তুজ বলে একটা ভেদাভেদ বিভাজন ঢুকিয়ে দিয়েছিল। তাই আমি বলবো আজকের দিনেও এই রাজনৈতিক কারবারিরা এদের গদিকে ঠিক রাখার জন্য, এদের ক্ষমতা ধরে রাখার জন্য সরল সহজ সাদাসিধে হিন্দু মুসলমানকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে। একদিকে শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু ভাই ভাই বলছে, তাই শুভেন্দু অধিকারী মহাশয়কে আমি বার্তা দিতে চাই, শুনেছি আপনার নাকি পেট্রোল পাম্প আছে, পাম্পের সামনে লিখে দিন হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমানের জন্য তেল বিক্রি নয়। তাহলে জন্ম সত্যি প্রকৃত আপনি হিন্দু হিন্দু ভাই ভাই করছেন। সেখানে ব্যবসা লিখছে না, আর এখানে ভোট তৈরি বুঝাচ্ছে। আর এদিকে ফিরা রাখে এবার বড় মুসলমান সেজেছে। ওরে বাবা, একটা সব থেকে বড় আকাপ চোপের নাম কি গো? পশ্চিম বাংলায় সব থেকে বড় ওয়াকাফ চোরের নাম, ঠিক জোরে আওয়াজটা হচ্ছে না। পশ্চিম বাংলার সব থেকে বড় ওয়াকাফ চোরের নাম মমতা ব্যানার্জির সব থেকে কাছের লোক। ওই জন্য মমতা ব্যানার্জি এর কথা বলে না। উনি বলেছেন বিজেপিকে আইন করতে দেবেন, অনেক ডায়লগ দিচ্ছে। আমি বলেছি আইন ওইসব ডায়লগ পরে হবে, আপনার যেসব চোরগুলো সম্পত্তি নিয়ে রেখে দিয়েছে সেগুলো বার করুন। শুধু তাই নয়, মমতা ব্যানার্জির ভাইপোর একটা অফিস আছে, কোথায় বলুন তো? ক্যামাক স্ট্রিটে যে অফিসটা যে জায়গায় আছে ওটাও ওয়াকাফের সম্পত্তি। মমতা ব্যানার্জির সাহস থাকলে ওয়াকাফ সম্পত্তিটা ফেরত দিয়ে দেখা, কিন্তু আগামী দিনে আমরা ফেরত নেব, যেই সরকারে আসুক না কেন ফেরত নেবো আমরা। ওই জন্যই ভয় পাচ্ছি। দেখ শুভে নামটা কি, সিদ্দিকুল্লাহ চৌধুরী এখন বড় মুসলমানদের নেতা হয়েছে, ফিরহাদ হাকিম বড় মুসলমানদের নেতা হয়েছে, আর শুভেন্দু অধিকারী বড় হিন্দুদের নেতা হয়েছে। এদের পাল্লাই পড়বেন না। সব কটা বেটা নিজের গদি টিকানোর জন্য মুসলমান আর হিন্দুকে সামনে নিয়ে আসছে। এদেরকে বলুন যে তুমি এতদিন হিন্দু মুসলমানের গল্প শোনাচ্ছ, কজন মানুষের উপকার করেছো তার লিস্টটা দাও তো। কদিন আগে শুনলাম সিদ্দিকুল্লাহ চৌধুরী যে চাকরিগুলো দিয়েছে, ছেলে ভাগনা আর জামাই এসব কাকে দিয়েছে বলে ওদের দলেরই একটা বিধায়ক বলছিল। মানে বুঝতে পেরেছেন, আবার মুসলমানদের বড় নেতা এই সিদ্দিকুল্লাহ চৌধুরী, এই ফিরহাদ হাকিম, এই শুভেন্দু অধিকারী, এদের পাল্লাই পড়বেন না, অনুরোধ করছি। বলছি না যে আমাকে ভোট দিয়ে দেন, ভালো লাগলে দেবেন, না হলে দেবেন না, কিন্তু এরা ধর্মকে সামনে রেখে আপনাকে আমাকে বোকা বানাতে চাইছে। প্রশ্ন আমাদের একটাই করতে হবে, স্কুলের টিচার কিভাবে আসবে তার ব্যবস্থা করো, হসপিটালে গেলে কিভাবে সরকারি ট্রিটমেন্ট পাবো তার ব্যবস্থা করো। আচ্ছা, আপনারা এখান থেকে হেভি ট্রিটমেন্ট নিতে কোথায় যান? গিয়ে সরকারি ট্রিটমেন্ট পান? হ্যাঁ, আর জিকর পিজিতে চলে যেতে হবে। আমি আপনাদের বলি, আপনারা যদি আমাদের সুযোগ দেন, পশ্চিম বাংলায় প্রতি বছর একটা করে আরজিকর পিজি আমরা তৈরি করবো জেলায় জেলায়। এবছরে পশ্চিম বাংলার হেলথ বাজেট কত জানেন? 25,000 কোটি টাকা। আর একটা এমস তৈরি করতে 1,000 কোটি টাকা মতো লেগেছে। এটা কল্যাণী। তাহলে বলুন তো, বছরে একটা করে এমস তৈরি হবে না? আর একটা উদাহরণ দিচ্ছি আপনাদের, কিভাবে লুট করছে টাকাটা। স্বাস্থ্যসাথী কার্ড এখন বেরিয়েছে, আর ওদিকে আয়ুষ্মান ভারত বেরিয়েছে, দুটি লুটের কারবার। দরকার নেই আমার স্বাস্থ্যসাথী কার্ড, দরকার নেই আমার আয়ুষ্মান ভারতের কার্ডের। আমি অসুস্থ, আমাকে সুস্থ করে তোলার দায়িত্ব কার? সরকারের। তার পরিবর্তে সরকার আপনাদের কার্ড ধরিয়ে দিচ্ছে। কার্ডে কি হচ্ছে না হচ্ছে আপনারা আমার থেকে ভালো করে জানেন। আমি শুধু এতটুকুই কথা বলছি, পশ্চিমবাংলা সরকার গত বছর একটা তথ্য দিয়েছে 11,000 কোটি টাকা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে খরচ হয়েছে। ক টাকা?
11,000 কোটি টাকা। আমার তো মনে হয় তার 10% মানে সঠিকভাবে খরচ হয়নি, বাকি টাকা ঢোকা এমপি, এখানকার এমপি জিজ্ঞাসা করলে ভালো বলবে। ডক্টর তো আবার কিভাবে মালটা কামানো হয় উনি আমার থেকে ভালো বলতে পারবেন। ডাক্তার তো কিভাবে কোন লাইনে চুরি করা যায় কামানো যায় স্বাস্থ্যসাথী কার্ডে নিশ্চিতভাবে ওনার জানকারি থাকতে পারে। যাক, এই কার্ডঘাট করতে গেলে আসল ঘাটে গেছে তো টাকাটা সে ধ্বংস হয়েছে। এবার বলুন, ওই 11,000 কোটি টাকা যদি ঠিকঠাক খরচ হতো, 11টা জেলায় 11টা পিজি হসপিটাল তৈরি হতো কি হতো না? ধ্বংস করেছে। তাই বলবো আগামী দিনে এই ধর্মের পাল্লায় ধর্ম